প্রথমে ওয়াটার ডিমান্ড পড়লাম, তারপর পপুলেশন ফোরকাস্টিং পড়লাম, এবার আমরা পড়বো হচ্ছে সোর্স অফ ওয়াটার। আচ্ছা, আমরা ওয়াটার ডিমান্ড কেন পড়েছিলাম? যে আমরা কত ওয়াটার ডিমান্ড মানে যে ডিজাইন করবো, আমরা একটা ওয়াটার সাপ্লাই স্কিম যে আমরা ডিজাইন করব, সেটার জন্য তো আমাদের জানা দরকার যে কতটা জল লাগবে। তো সেই মানুষের বিভিন্ন কাজের জন্য বা বিভিন্ন জায়গার জন্য যেই কতটা করে জল বরাদ্দ রাখা হয়েছে বিভিন্ন ফিল্ডে, সেটার ধারণা আমরা ওয়াটার ডিমান্ড থেকে পেয়েছিলাম। তারপর আমরা পপুলেশন ফোরকাস্টিংয়ে কী পড়লাম? আমরা জেনারেলি কোনো একটা ওয়াটার সাপ্লাই স্কিমের স্ট্রাকচার জেনারেলি 3টা ডিকেড বা 30 বছরের জন্য বানাই। তো এবার এটারও চার্ট আমি বুঝিয়ে দিয়েছিলাম যে কোনটার জন্য, যেমন রিজার্ভারের জন্য 50 বছর নেওয়া হয়, সেটার আর কি এজ ডিজাইন পিরিয়ড আর কি, ঠিক আছে। তো জেনারেলি 30 বছরের জন্য বানাই। তো পপুলেশন ফোরকাস্টিং এই জন্যই করেছিলাম আমরা, যে আগামী 30 বছরে কী পপুলেশন হতে চলেছে বা আগামী বছরগুলোতে কীভাবে পপুলেশন আমরা বার করব, এই জিনিসগুলো আমরা শিখেছি হচ্ছে পপুলেশন ফোরকাস্টিং থেকে। কেন বার করব? কারণ আমরা যদি 30 বছরের জন্য ডিজাইন করি, তাহলে ভবিষ্যতে 30 বছরে যদি পপুলেশন চেঞ্জ হয়, তাহলে সেই চেঞ্জ হিসেবে আমাদের তো ওয়াটারের কোয়ান্টিটিও চেঞ্জ হবে। জেনারেলি পপুলেশন হচ্ছে ধরা হয় যে আগের থেকে বাড়ে, ঠিক আছে, জেনারেল কেসে হচ্ছে বাড়ে আর কি, পপুলেশন বাড়ে, এটাই হচ্ছে জেনারেল কেস। তো জেনারেলি যদি তাই হয়, তাহলে আমাদের ডিজাইনটা যদি আমরা বর্তমানে পপুলেশন অনুযায়ী দেখে করি, তাহলে তো ভবিষ্যতে সেটা আর কি মানে কার্যকরী হবে না। কারণ যখন পপুলেশন বেড়ে যাবে, তখন ওয়াটার ডিমান্ডও বেড়ে যাবে, তখন ওয়াটারের কোয়ান্টিটিও বেড়ে যাবে। তখন আমরা যেই পাইপ নিয়ে বা যেই হিসাব নিয়ে ডিজাইনগুলো করেছিলাম, সেখানে তো তখন কাজ করবে না। সেই জন্য আমাদের ভবিষ্যৎ প্রকল্প দেখে 30 বছর বা যত বছরের জন্য আমরা ডিজাইন করি, সেই টাইমটার দেখে যে কতটা পপুলেশন হচ্ছে, কতটা ওয়াটার ডিমান্ড, সেটা ফুলফিল করতে পারবে কি না আমাদের যে ডিজাইন, সেইভাবে আমরা হচ্ছে ডিজাইনগুলো করি, ঠিক আছে। এই জন্য আমরা ভবিষ্যৎ চিন্তা করে ডিজাইনগুলো করি। এবার আমরা আসছি হচ্ছে সোর্স অফ ওয়াটার। সোর্স অফ ওয়াটার মানে কি? আচ্ছা, আমরা জানলাম যে আমাদের ওয়াটার ডিমান্ড কী, আমাদের কতটা ওয়াটারের জন্য ডিজাইন করতে হবে। এবার আমাদেরকে খুঁজতে যেতে হবে হচ্ছে কোথায় ওয়াটারের সোর্স আছে। প্রথমে আমরা দেখব নিয়ারেস্ট সোর্স কোথায় আছে, ঠিক আছে। তারপর আমরা দেখব যে নিয়ারেস্ট সোর্স যেটা আছে, একটা কথা হচ্ছে যদি থাকে নিয়ারেস্ট কোনো সোর্স, ঠিক আছে, একটা কথা যদি না থাকে। জেনারেলি নিয়ারেস্ট বলতে তো মানে আশেপাশের যেটা সবচেয়ে আগে যেটা পড়বে ওয়াটার সোর্স, সেটাকেই নিয়ারেস্ট সোর্স বলে, ঠিক আছে। তো নিয়ারেস্ট সোর্স কী পড়ছে আমাদেরকে দেখতে হবে। সোর্স আবার দু রকমের হয়, সারফেস সোর্স, গ্রাউন্ড ওয়াটার সোর্স, ঠিক আছে, আন্ডারগ্রাউন্ড সোর্স আর কি, সারফেস সোর্স আর আন্ডারগ্রাউন্ড সোর্স। তো প্রথমে আমরা দেখতে বেরোবো যে আশেপাশে আমাদের সোর্স কোথায় আছে, এটা একটা ক্রাইটেরিয়া হলো। সেকেন্ড ক্রাইটেরিয়া হচ্ছে যে আমাদের যেটা সোর্স আছে, মানে আমরা যেই এখান থেকে ভাবছি যে জল আনবো, সেই সোর্সটা আদৌ আমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করতে পারবে কি না, ঠিক আছে। তারপরে হচ্ছে পয়েন্ট হচ্ছে আমরা যে সোর্স থেকে ওয়াটার আনছি, সেই সোর্সটার আবার এতটাই জল পলিউটেড হয়ে আছে বা ওটার ডিসইনফেকশন বা বিভিন্ন রকমের যে ট্রিটমেন্ট করবো, সেই ট্রিটমেন্ট খরচ আমার অতিরিক্ত পড়ে যাবে না তো। বা সোর্স অফ ওয়াটার দেখার সময় আমাদেরকে এটাও দেখতে হবে, জলের কোয়ালিটি আমাদেরকে মেপে বুঝতে হবে যে এই জিনিসগুলো আমাদেরকে ট্রিটমেন্ট করতে হবে। তো যাই হোক, সোর্স অফ ওয়াটার বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তো এবার আমরা জানি হচ্ছে সোর্স অফ ওয়াটার কী কী হয়। আশেপাশের সোর্স বলতে বোঝায় জেনারেলি সারফেস সোর্স হচ্ছে আশেপাশে প্রথমে আমরা খুঁজি যে সারফেস সোর্স আছে কি না। আরেকটা হচ্ছে আন্ডারগ্রাউন্ড সোর্স, ঠিক আছে। তো সারফেস সোর্সের তো ধারণা সবারই আছে, রিভার বা যেটাকে স্ট্রিমও বলে, ঠিক আছে, টেকনিক্যাল নলেজে রিভারকে স্ট্রিমও বলে, পন্ড, তারপর রিজার্ভার হলো কোনো স্টোরেজ রিজার্ভার। তো এগুলো বিভিন্ন হলো আর কি সারফেস সোর্স, ঠিক আছে, যেগুলো আর কি সারফেসে অ্যাভেলেবেল থাকে। আর আন্ডারগ্রাউন্ড সোর্সও বিভিন্ন রকম আছে, যেমন ইনফিল্ট্রেশন ওয়েল, ইনফিল্ট্রেশন গ্যালারি, স্প্রিংসও কিন্তু আন্ডারগ্রাউন্ড সোর্স, ঠিক আছে, ওয়েলস। তো এই জিনিসগুলো আমরা সব আস্তে আস্তে ডিটেলসে পড়বো। তো এবার আমরা দেখে নিই যে সারফেস সোর্সগুলো বা আন্ডারগ্রাউন্ড সোর্সগুলোতে জল রিচার্জ কী করা হয়, মানে জল আর কি কী করে পৌঁছায়, মানে কী করে আর কি এই সোর্সগুলোতে জল আসে। এবার আমরা একটু ব্যাপারটা বুঝে নিই। তো জেনারেলি এই সোর্সগুলোর জলের আসার বেশিরভাগটাই প্রেসিপিটেশনের সাথে জড়িত, ঠিক আছে। প্রেসিপিটেশন মানে হচ্ছে বৃষ্টিপাত, সেটা প্রেসিপিটেশন বলা হয়, স্নোফলকে প্রেসিপিটেশন বলা হয়, ঠিক আছে। তো এগুলো হচ্ছে আর কি প্রেসিপিটেশনের উদাহরণ কয়েকটা। বৃষ্টিপাত হচ্ছে সবচেয়ে বড় মানে আমরা যারা জেনারেল এরিয়ায় থাকি তাদের বৃষ্টিপাতই দেখি, ঠিক আছে।
তো এমনি নদী টদী তো আমাদের লোকালি যদি আমি বলি, তো জলের সোর্স জেনারেলি বৃষ্টিপাত থেকে আর কি বেশি, মানে প্রত্যক্ষ এবং পরোক্ষ যেটাকে বলা হয়, ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট ওয়েতে প্রেসিপিটেশনের সাথে জড়িত। কিছু কিছু ক্ষেত্রে তো বরফ জল থেকে, নদী থেকে জল আসছেই। তো এগুলো হচ্ছে বিভিন্ন রকমের সোর্স। এবার প্রেসিপিটেশন কী করে একটু দায় থাকে, একটু আমি গল্পটা বলে দিই। যারা ইরিগেশন পড়ে এসছে বা আর কি যারা মন দিয়ে বা পড়েনি, ইরিগেশন ছিল আশা করি সবার এর আগের সেমগুলোতে, ঠিক আছে। তো ইরিগেশনের কনসেপ্ট, ইরিগেশনের এসব বিভিন্ন রকমের টার্ম আছে, যেমন রান অফ, ঠিক আছে। রান অফ মানে কি, যে কতটা জল সারফেস দিয়ে বা সাব সারফেস দিয়ে স্টিমে গিয়ে মিশছে, ঠিক আছে। প্রেসিপিটেশনে কতটা জল সারফেস দিয়ে বা সাব সারফেস দিয়ে আর কি প্রেসিপিটেশনে মিশছে, এ হলো রান অফ। তাহলে সারফেস দিয়ে তো বোঝাই যাচ্ছে যে মানে বৃষ্টি পড়লো গড়িয়ে গড়িয়ে সেই জলটা চলে গেল হচ্ছে নদীতে, সেটা হলো হচ্ছে সারফেস দিয়ে। আর সাব সারফেস দিয়ে মানে কি, জল পার্কুলেট করলো, পার্কুলেট করে, পার্কুলেশন সবাই জানে পার্কুলেট করা মানে কি, মাটির মধ্যে দিয়ে পার্কুলেট করলো, ঠিক আছে। পার্কুলেট কেন করে বা কোথায় মাটির জল থেকে আমরা পড়বো, যখন একটু পরে আমরা পড়বো সেটা আন্ডারগ্রাউন্ড যখন সোর্স সম্পর্কে একটু আলোচনা করবো, ঠিক আছে। তো পার্কুলেট মানে কি, আর কি মাটির মধ্যে যে ভয়েডগুলো আছে সেই ভয়েডগুলো দিয়ে দিয়ে জল সাব সারফেস লেভেলে পৌঁছে যায়, সারফেসের নিচে, ঠিক আছে। সেখান থেকে যদি নদীতে গিয়ে মেশে, ভেলোসিটি গ্রেডিয়েন্ট আমরা পড়েছি সয়েল মেকানিক্সে, এক্সিট ভেলোসিটি বা হ্যান ত্যান এইরকম কনসেপ্ট দিয়ে আর কি নদীতে গিয়ে যখন মিশে, ঠিক আছে, তখন হচ্ছে সেটা মানে এক্সিট গ্রেডিয়েন্ট দিয়ে বা নদীতে যখন মিশে, তো সেটা হয়ে গেল আমাদের সাব সারফেস সোর্স। তো এইভাবে টোটাল যতটা জল হচ্ছে নদী থেকে মিশছে সেটাকে আমরা রান অফ বলি। আমি একটু আলোচনা করে নিলাম রান অফ নিয়ে, সেটা ইরিগেশন আমরা পড়েছিলাম, ঠিক আছে। তো এইভাবে হচ্ছে আমাদের সারফেস সোর্সগুলো হলো। আচ্ছা, এবার একটু আমরা আন্ডারগ্রাউন্ড সোর্স হচ্ছে নিয়ে আলোচনা করে নিই। অনেকেরই ওয়াটার টেবিল সম্পর্কে বা আন্ডারগ্রাউন্ডে কী করে জল স্টোর থাকে, এরকম বিভিন্ন রকম জিনিস নিয়ে আর কি অনেকের কনফিউশন থাকে, ঠিক আছে। তো আন্ডারগ্রাউন্ডে বিভিন্ন রকম লেয়ার থাকে। আচ্ছা, একটু তার আগে বলি, আসলে অনেকগুলো কথা তো। আন্ডারগ্রাউন্ডে জল ধারণ ক্ষমতা তিনটে জিনিসের উপর ডিপেন্ড করে। একটা হচ্ছে পোরোসিটি, সয়েল মেকানিক্সে আমরা পড়েছি টার্মগুলো, পারমিয়াবিলিটি, একটা হচ্ছে সিপেজ। টার্মগুলো মানে একটু করে বলে দিই। পোরোসিটি মানে হচ্ছে সয়েলের, তো আমরা 3 ফেজ সিস্টেম পড়েছিলাম। 3 ফেজ সিস্টেম মানে কি, যদি কোনো সয়েল সলিড, জল এবং বাতাস থাকে, তাহলে আমরা সেই সিস্টেমটাকে 3 ফেজ সিস্টেম বলবো। তাহলে জেনারেলি 3 ফেজের মধ্যে একটা ফেজ তো মানে কনফার্ম থাকবেই যে সয়েল সলিড, আর একটা ফেজ কখন থাকবে, যদি ভয়েড থাকে। তো ঠিক আছে, এবার কতগুলো মানে কতটা ভয়েড আছে, টোটাল ভলিউমে কতটা ভয়েড আছে, সেটার পার্সেন্টেজ রেশিও হচ্ছে পোরোসিটি। তাহলে পোরোসিটিতে আমরা কী জানতে পারি, যে টোটাল ভলিউমে কতটা ভয়েড আছে, ঠিক আছে। পারমিয়াবিলিটি হচ্ছে জল তার মধ্যে দিয়ে, মানে ভুল বললাম, মানে মাটি তার মধ্যে দিয়ে কতটা জল ফ্লো হতে পারমিট করে, ঠিক আছে। মানে জল কতটা ফ্লো হতে দেয়, মাটির মধ্যে দিয়ে জল কতটা ফ্লো হতে দেয়, তো সেটাকে বলা হয় হচ্ছে পারমিয়াবিলিটি। আর সিপেজ হচ্ছে মাটির মধ্যে দিয়ে যে জল ফ্লো হয়। আচ্ছা, মাটির মধ্যে দিয়ে তো বলছি জল ফ্লো হয়, মাটির মধ্যে দিয়ে বলছি, জল মাটির মধ্যে দিয়ে কী করে ফ্লো হয়। আমি যদি আমি যদি ইউনিট স্যাম্পল আমি দেখি, তো এগুলো বিভিন্ন সয়েল সলিডগুলো রাখা আছে, ঠিক আছে, বিভিন্ন রকমের পার্টিকেল সাইজের আমি আঁকছি। তো এই যে এই জায়গাগুলো, এই জায়গা যেগুলো আছে বিভিন্নগুলো ফাঁকা জায়গাগুলো, এগুলোকে বলা হয় ভয়েড। তো এই ভয়েডের মধ্যে দিয়েই জল ফ্লো করে, ঠিক আছে। এই ভয়েডের মধ্যে হচ্ছে জলগুলো ফ্লো করে বা জল থাকে, ঠিক আছে। তো এই ভয়েডের মধ্যে দিয়ে জল ফ্লো করে, আমি আঁকলাম না, এদিকেও আছে ভয়েড, এদিকেও আছে ভয়েড। তো কী বললাম, পোরোসিটি হচ্ছে এই তারে কী বললাম, পোরোসিটি হচ্ছে যে টোটাল ভলিউমে কতটা ভয়েড আছে, ওটাকে আমরা বলি হচ্ছে পোরোসিটি। তারপর হচ্ছে জল কতটা পারমিট করে ওর মধ্যে দিয়ে জল ফ্লো হতে কতটা পারমিট করে, সেটাকে হচ্ছে বলে পারমিয়াবিলিটি। আর মাটির মধ্যে দিয়ে জল ফ্লো হয়ে যাওয়াটাকে বলা হয় হচ্ছে সিপেজ, ঠিক আছে। যে ফ্লো করে যাচ্ছে জলটা, এই যে ফ্লো হওয়ার ঘটনাটাকে বলা হয় সিপেজ। তাহলে কি দাঁড়ালো, শুধুমাত্র যদি ভয়েডই থাকলো তাহলে কিন্তু সেটা মাটির জল ফ্লো হওয়ার জন্য বা জল ফ্লো হওয়ার জন্য কিন্তু দায়ী না, পারমিয়াবিলিটিও দায়ী। কারণ মাটি যদি মানে
যদি মানে কি বলবো, যদি পারমিটই না করে জল ফ্লো হতো তাহলে কী করে সিপেজ হবে? তাই জন্য যেটার পারমিএবিলিটি বেশি সেটার সিপেজ রেটও বেশি, আর যেটা পারমিএবিলিটি কম সেটা সিপেজও কম। যেমন যদি স্যান্ডের কথা বলি, আমি স্যান্ডের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে জল ফ্লো হতে পারে, ওই জন্য স্যান্ডের ওখান থেকে আমরা জল করতে পারি, সংগ্রহ করতে পারি, ঠিক আছে। কিন্তু ক্লের যেটা আছে ধর্ম, ক্লে হচ্ছে জলকে ফ্লো করতে দেয় না মাটির মধ্যে দিয়ে, সেই জন্য আমরা ক্লে থেকে আর কি জল পেতে, শুদ্ধ জল পেতে খুবই আর কি প্রবলেম হয়। তো যাই হোক, এগুলো সব সয়েল মেকানিক্সের কনসেপ্ট। তাহলে এখান থেকে আমরা আলটিমেট কনসেপ্টটা কী পেলাম এখান থেকে, যে যার যত পোরোসিটি বেশি হবে তার তত জল ধারণ ক্ষমতা বেশি হবে, যার যত পারমিএবিলিটি বেশি হবে তার তত সিপেজ বেশি হবে, তাহলে তার মধ্যে জল ফ্লো করতে তত বেশি পারবে, ঠিক আছে। এই হলো জল ধারণ আর জল ফ্লো, এটা হচ্ছে দুটো কথা, ঠিক আছে। এবার আমরা হচ্ছে বিভিন্ন জোন সম্পর্কে জেনে নিই, ঠিক আছে। জোন সব যেটা টপিকটা হচ্ছে, নাম হবে হচ্ছে জোনস অফ আন্ডারগ্রাউন্ড এখান থেকে আমরা বুঝতে পারবো আস্তে আস্তে যে কী করে ওয়াটার টেবিল ব্যাপারটা কী বা কী করে থাকে। তো জোন হচ্ছে দুটো, একটা হচ্ছে জোন অফ রক ফ্লোয়েজ, আর একটা হচ্ছে জোন অফ রক ফ্র্যাকচার, ঠিক আছে। আমি একটা পাশের ডায়াগ্রাম এঁকে দেখাচ্ছি। এটা হচ্ছে সয়েল সারফেস, এটা থেকে আস্তে আস্তে আমরা নিচে গভীরের দিকে যাচ্ছি। তাহলে এটা হচ্ছে আমরা কী বললাম, উপর থেকে নিচের দিকে যাচ্ছি, এটা হচ্ছে সয়েল সারফেস। তো এটা হচ্ছে কতটা দূর অবধি কোন জোন বিস্তৃত থাকবে সেটা পুরোপুরি ওই জায়গার বিভিন্ন আর কি কন্ডিশনের উপর ডিপেন্ড করে, মানে জায়গা বিশেষে ভ্যারি করে যে এই জোনগুলো কীভাবে থাকবে। তো আমি যদি উপর থেকে নিচে অবধি বলি, তাহলে এইটুকুটা পোর্শনকে এটা হচ্ছে ইনফিনিটি দূর পর্যন্ত বিস্তৃত নিচে, ঠিক আছে। ইনফিনিটি বলছি কারণ আমি জানি না, ঠিক আছে, কোনটার জন্য কতটা সেটা হচ্ছে ওইভাবে বলা যাবে না, ওটা ফিল্ডের মেপে বলতে হবে। তো এটা হচ্ছে উপরের জোনটাকে বলা হয় জোন অফ রক ফ্র্যাকচার। কেন এরকম নাম? এই 1 নম্বরের জোনটাকে বলা হয় হচ্ছে জোন অফ রক ফ্র্যাকচার, আর যে নিচের দিকে 2 নম্বর জোনটা যাচ্ছে সেটাকে বলা হয় হচ্ছে জোন অফ রক ফ্লোয়েজ। আচ্ছা, রক ফ্র্যাকচার মানে বোঝাই যাচ্ছে যে রকগুলো এখানে কোনো রকম ডিফরমেশন হচ্ছে না, বা একটা স্টেটে আছে, মানে এটা নির্দিষ্ট স্টেট হয়ে আছে রকটার। মানে এই জায়গাটায় যেটা রক আর এখানে আসলে সয়েলকে আসলে রক বলছে, ঠিক আছে। কারণ বিভিন্ন কারণ আছে আর কি বলার, সয়েল আর রক এরকমভাবে বলা যায়। এনভায়রনমেন্ট ইঞ্জিনিয়ারিং যখন পড়ি তখন রক বা সয়েল একই কথা দুটো, আসলে সয়েল তো রক থেকে আসে। যাক, জেনারেলি বুঝবি যে রক বলতে এখানে সয়েলই বোঝাচ্ছে। তো জোন অফ রক ফ্র্যাকচার, তো এই জায়গাটাই হচ্ছে মানে সয়েলের উপর বা ওই লেয়ারটার উপর, রকের লেয়ারটার উপর হচ্ছে চাপ কম থাকে, সেই জন্য সেখানকার রক আর কি লিমিট অফ যেটা বলে না, লিমিট অফ প্রপোর্শনালিটি, সরি ইলাস্টিক লিমিট আর কি ক্রস করতে পারে না, সেই জন্য ওখানকার রকগুলো একটা নির্দিষ্ট শেপ বা নিজের ইলাস্টিসিটি মেনটেন করে থাকে। কিন্তু এই জায়গাটা লক ফ্লোয়েজ মানে হচ্ছে ওখানে এতটাই প্রেশার পড়ে যায় রকগুলোর উপর, মানে এই লেয়ারগুলোতে, তখন রকের নির্দিষ্ট কোনো আর কি শেপ থাকে না, সেই রকটা আর কি ডিফর্ম করতে থাকে। জেনারেলি যেটা এই দুটো রকের, যে আমরা আন্ডারগ্রাউন্ড ওয়াটারের কনসেপ্টের জন্য পড়ছি, এটা রক ফ্র্যাকচারের যে জোনটা, ঠিক আছে, ওই জোনটা থেকে আমরা জল আর কি তুলতে পারি বা জল আমরা ওখানকার ইউজ করতে পারি, ঠিক আছে। মানে এই লেয়ারগুলো যে আছে এইখান থেকে মাটি থেকে আমরা জল বিভিন্ন উপায় এখান থেকে আমরা অ্যাচিভ করতে পারবো, এগুলো জায়গা থেকে জল, ঠিক আছে। কিন্তু জোন অফ রক ফ্লোয়েজ যেটা, এটা লেয়ারটা হচ্ছে ইমপারভিয়াস একটা লেয়ার থাকে, বা এগুলো লেয়ারে কী হয়, ছিদ্র ছিদ্র মানে ভয়েড থাকে। কিন্তু এই লেয়ারগুলো যেহেতু প্রচণ্ড প্রেশারে থাকার জন্য আর কি নিজের ইলাস্টিসিটি হারায়, প্লাস্টিকের মতো আর কি বিহেভ করে। তো এই জায়গাটায় সেরকম কোনো রকম আর কি যেহেতু ভয়েড দেখা যায় না, সেহেতু আর কি যেহেতু আর কি জল অ্যাচিভ করার বা জল পাওয়ার আর কি কোনো রকম রাস্তা পাওয়া যায় না, সেই জন্য এখানকার জলকে বলা হয়, এই লেয়ারে নিজে যে জলগুলো থাকে বা যদি থাকে সেটাকে আমরা বলি হচ্ছে ইন্টারনাল ওয়াটার। আর এই লেয়ারের উপরে যে জলগুলো থাকে সেটাকে আমরা বলি গ্রাউন্ড ওয়াটার। এবার এই লেয়ারের উপরে কী করে জলগুলো থাকে, এবার এই লেয়ারের উপরে যে জলগুলো থাকে সেগুলো হচ্ছে এই লেয়ারের যে মাটিগুলো আছে, মানে জোন অফ রক ফ্র্যাকচার, ঠিক আছে। আঁকাটা একটু ঘিচেমিচি হয়ে গেছে।
তো এই লেয়ারে যে মাটিগুলো আছে জোন অফ রক ফ্র্যাকচারের, ওই মাটির মধ্যে ভয়েড আছে, সেই কারণে ওখান দিয়ে জল মাটি ধারণ করতে পারে বা ফ্লো করতে পারে। কীভাবে ধারণ করবে বা ফ্লো করবে? এই জায়গাটাতে কোনো রকম ভয়েড নেই, এই জায়গাটায় কোনো রকম ভয়েড নেই, তাহলে মানে সেরকম ভয়েডের আগে সিওরিটি নেই যে ভয়েড থাকবেই ওর মধ্যে, ঠিক আছে? তো যে এর উপরে যে জলগুলো আছে, ঠিক আছে, এবার জলগুলো আছে মানে সাপোজ আমি বলছি এতদূর অবধি জল আছে, মানে মাটির ভয়েডগুলোর মধ্যে, এর মধ্যে যে এইটুকুটা লেয়ারের মধ্যে যে মাটির ভয়েড আছে, তো এই ভয়েডগুলোর মধ্যে মধ্যে জলগুলো আছে, এটাই হচ্ছে আমাদের গ্রাউন্ড ওয়াটার, ঠিক আছে? বা ওয়াটার টেবিল হচ্ছে, এটাকে আমরা বলি ওয়াটার টেবিল। এটাই হচ্ছে আমাদের ওয়াটার টেবিল, মানে যে মাটির ভয়েডগুলো আছে, এর মধ্যে যে মাটির ভয়েডগুলো আছে, সেই ভয়েডগুলোর মধ্যে জলগুলো আছে, পুরোটাই মাটিদের মধ্যে জল আছে। এবার ওয়াটার টেবিলের বৃদ্ধি বা হ্রাস পাওয়া পুরোপুরি সেই এরিয়ার বৃষ্টিপাত বা আরও রকম বিভিন্ন রকম যেগুলো কারণ, এগুলো ছোটোবেলা থেকে সবাই পড়ে আসা, যে কী কী জিনিস ওয়াটার টেবিল মেনটেন করে, ঠিক আছে? ওয়াটার টেবিল বাড়বে কি কমবে, এরকম বিভিন্ন রকম জিনিসের উপর মেনটেন করে, ঠিক আছে? এই যে মাটির মধ্যে যে মাটির ভয়েডের মধ্যে যে জলগুলো আছে, সেটাকে বলা হচ্ছে ওয়াটার টেবিল। এবার এই হচ্ছে ওয়াটার টেবিল, আর এগুলো হচ্ছে কি বলবো, এখান থেকে জলগুলো আসে পার্কুলেট করতে করতে, জলগুলো মাটির ভয়েড হয়ে হয়ে মাটির যে ফাঁকা স্থান ওগুলোর মধ্যে দিয়ে গিয়ে গিয়ে আস্তে আস্তে এগুলো জায়গায় জমা হয়। যেমন যেমন জমা হয় তেমন তেমন আস্তে আস্তে লেয়ার বাড়তে থাকে, বা কমে গেলে আস্তে আস্তে লেয়ার কমতে থাকে। আমরা যেভাবে জল তুলি সেভাবে আস্তে আস্তে লেয়ার কমাই। এরকম আর কি বিভিন্ন রকম আছে যেগুলো কথাগুলো বা টার্মগুলো আমরা যেগুলো আগে জেনে এসেছি, ঠিক আছে? এগুলো নিয়ে আলোচনার কিছু নাই, এগুলো খুবই সিম্পল কনসেপ্ট। তো এই হচ্ছে ওয়াটার টেবিলের কনসেপ্ট, যে ওয়াটার টেবিল বা জলের লেয়ার এইভাবে হচ্ছে থাকে। এবার আবার জোন অফ ফ্র্যাকচারকে আবার দুটো ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে স্যাচুরেশন জোন বা স্যাচুরেটেড জোন, এটা আরেকটা নাম হচ্ছে গ্রাউন্ড ওয়াটার জোন। আর আরেকটা যেটা আছে সেটাকে বলা হয় হচ্ছে অ্যারেশন জোন, সরি জোন অফ অ্যারেশন এইভাবে বলে, ঠিক আছে? আবার জোন অফ অ্যারেশনকে ভাগ করা যায় তিনটা ভাগ, একটু দেখে নিই। এখান থেকে এই যে এই জোনটা, মানে যেই জোনটায় আর কি জল থাকে, এই যে এই জোনটা, ঠিক আছে, এই জোনটাকে বলা হচ্ছে স্যাচুরেটেড জোন বা গ্রাউন্ড ওয়াটার জোন। আর যে উপরের যে জোনটা থাকলো আমাদের পড়ে, এই যে উপরের যে জোনটা, এটাকে বলা হচ্ছে, আমি জাস্ট এইভাবে এঁকে বোঝাচ্ছি, এটা হচ্ছে জোন অফ অ্যারেশন। এবার একটু এই দুটো জোনের মধ্যে একটু পার্থক্যটা বলে দিই। তো জোন অফ যেটা আমাদের জোন অফ স্যাচুরেশন আছে, ঠিক আছে, এই যে জোন অফ যে স্যাচুরেশন আছে, এই জোন অফ স্যাচুরেশন বা স্যাচুরেটেড জোন যেটা আছে, সেটার মধ্যে যে জলটা থাকে সেই জলটার ওয়াটার স্ট্যাটিক প্রেশার থাকে, মানে মাটিকে ওয়াটার স্ট্যাটিক প্রেশার দেয়, ঠিক আছে? কিন্তু এই যে এখানেও জোনে কিছু কিছু মানে এই জোনটাতেও জোন অফ অ্যারেশনে কিছু কিছু জল থাকে। কোন জল সেগুলো? যদি খুব সিম্পল আমি উদাহরণ দিই, আমি যদি একটা গ্লাসে যদি আমি একটা জল ঢালি, সেই জলটা কীভাবে ঢালবো? গ্লাসের গা বেয়ে বেয়ে ঢালবো। তখন আমরা দেখবো হাফ গ্লাস ঢাললাম, ঠিক আছে, হাফ গ্লাস ঢাললাম, তো এবার যেই লেভেল অবধি জলটা উঠলো, একটা লেভেল অবধি জল উঠলো, তো তারপর হচ্ছে উপরেরটা যেই থাকলো, সেখানে আমরা দেখবো যে গায়ে জল লেগে থাকে, গ্লাসটার গায়ে গায়ে জল লেগে থাকে। সেই গায়ে জল লেগে থাকে কেন? জল এবং গ্লাসের কণার মধ্যে একটা মলিকিউলার ফোর্স কাজ করে, সেই মলিকিউলার ফোর্সের জন্য হচ্ছে গ্লাসের গায়ে জল লেগে থাকে। আর নিচের টুকুটা তো ভরেই যাচ্ছে জলটা, হাফ গ্লাস তো ভরেই আছে। তো যদি আমি বলি যে হাফ গ্লাস ভরে থাকার কন্ডিশনটা হচ্ছে এটা জোন অফ স্যাচুরেটেড জোন, আর উপরের টুকুটা মানে এই উপরের পার্টটায় যে জলটা থাকে সেটা হচ্ছে গায়ে, যেই মাটির গায়ে ছোটো ছোটো জলের কোনা লেগে থাকে। জল যখন এখান দিয়ে ফ্লো হয়ে 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 নিচে পড়ে, ঠিক আছে, জল যখন এখান দিয়ে ফ্লো হয়ে নিচে পড়ে, এখান দিয়ে যখন ফ্লো হয়ে নিচের দিকে যায়, তখনই মাটির এবং জলের ইন্টারমলিকিউলার ফোর্সের জন্য
কিছু কিছু জল মাটির গায়ে লেগে থাকে, তো সেই জলের জন্য স্বাভাবিক কোনো রকম ওয়াটার স্ট্যাটিক প্রেশারই থাকবে না, তাই তো? গ্লাসের ওই জলগুলি গ্লাসে কোনো সেরকম ওয়াটার স্ট্যাটিক প্রেশার দেয়? মাটি ওই যে নিচে জলটা যেটা ভরে যায় ওইটা দেয়, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। সেই জন্য বলা হয় যে এটা এই পোর্শনটা হচ্ছে ওয়াটার স্ট্যাটিক প্রেশার থাকে, আর এই পোর্শনটার যে জলগুলো লেগে থাকে বা জল থাকে, যেটুকুটা জল থাকে সেখানে কোনো ওয়াটার স্ট্যাটিক প্রেশার থাকে না। আচ্ছা, পুরো ব্যাপারটা কিন্তু ভয়েডের মধ্যে দিয়ে হচ্ছে, মাটির ভয়েডের মধ্যে দিয়ে, ঠিক আছে? তো সেই জন্য পুরো যে ঘটনাগুলো হচ্ছে, জল ফ্লো হচ্ছে বা জল হোল্ড করছে, পুরোটাই কিন্তু ভয়েডের মধ্যে দিয়ে করছে। আচ্ছা, এই ফ্লো কীভাবে করবে বা কতটা করবে সেটা পুরোপুরি আবার সেই পারমিয়েবিলিটি বা সিপেজের উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? পোরোসিটির উপরেও ডিপেন্ডেন্ট। আবার এই জোনটাকে মানে জোন অফ অ্যারেশনকে আবার 3টে ভাগে ভাগ করা যায়। তো জিনিসগুলো একটু আলোচনা করে নিলাম। ওয়াটার ডিমান্ড সোর্স অফ ওয়াটার পড়তে তখন তাহলে মানে একটু কনসেপচুয়ালি আমরা এগোবো, এই জন্য জিনিসগুলো একটু আগে গল্পের মতো করে বলে নিলাম ইন্টারেস্ট বাড়ানোর জন্য। তো 3টা জোনে ভাগ থাকে, একদম উপরের যে জোনটা, ঠিক আছে? 3টা জোনে ভাগ থাকে, 1 2 3, এই 3টা জোনে ভাগ থাকে। যে উপরের জোনটা ওটাকে বলা হয় সয়েল ওয়াটার জোন। মাঝখানের যে জোনটা সেটাকে বলা হয় ইন্টারমিডিয়েট ওয়াটার জোন। আর একেবারে লাস্টের যে জোনটা সেটাকে বলা হয় স্যাচুরেটেড জোন, আর ইন্টারমিডিয়েট ওয়াটার জোন। আর লাস্টেরটাকে বলা হয় ক্যাপিলারি ফ্রিঞ্জ ওয়াটার জোন আর গ্র্যাভিটি ওয়াটার জোন, ঠিক আছে? তো এইভাবে হচ্ছে আমরা তাহলে এখন আমরা বুঝতে পারলাম যে কী করে গ্রাউন্ড ওয়াটার ডেভেলপমেন্ট হয়, বা কী করে আর কি গ্রাউন্ড ওয়াটারের কনসেপ্টটা কী আমরা সেগুলো আর কি বুঝলাম এখন, ঠিক আছে? এবার এই জোনগুলো যে কতটা ভ্যারি করবে আর কি, ঠিক আছে? কোথাও 100 মিটারও ভ্যারি করতে পারে কোনো জোন, কোনোটা 1000 মিটারও ভ্যারি করতে পারে। আমরা যদি বলি যে জোন অফ ফ্র্যাকচার যেটা আছে সেটা কত দূর ভ্যারি করতে পারে, কোথাও কোথাও সেটা 100 মিটারও ভ্যারি করতে পারে, মানে সারফেস থেকে নিচে 100 মিটারও ভ্যারি করতে পারে, কোথাও 1000 মিটারও ভ্যারি করতে পারে। তো এই জিনিসগুলো হচ্ছে জেনারেলি যেই সেই ফিল্ডের মতো করে আর কি কনসেপ্টটা হয়ে থাকে, যে এই ফিল্ডের জন্য এটা হচ্ছে এতটা, মানে ফিল্ডে গিয়ে বুঝতে হবে যে ওখানে কতটা আর কি কোন জোন ভ্যারি করে আছে। তো আমরা জেনারেলি কোন ওয়াটারটা গ্রাউন্ড ওয়াটার বলি? ওহো, এই যে এই ওয়াটারটা, ঠিক আছে? এই যে এই ওয়াটারটা, এটাকে আমরা তাহলে গ্রাউন্ড ওয়াটার বলি, আর এটা হচ্ছে ওয়াটার লেভেল। ছবিটা ঘিনিয়ে গেছে একটু, তো আমি একদম পরিষ্কার পরিচ্ছন্ন ছবিটা দেখাচ্ছি। তো এই যে আমরা দেখতে পাচ্ছি ছবিটা এখানে একদম সুন্দর করে দেওয়া আছে। ঠিক আছে, আমরা নেক্সট ভিডিওতে হচ্ছে কয়েকটা টার্ম সম্পর্কে আলোচনা করব, তারপর আমরা সারফেস এবং সাবসারফেস এই আন্ডারগ্রাউন্ড সোর্স যেগুলো আছে সেগুলো নিয়ে হচ্ছে আলোচনা করব।